আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, আমার ড্রাইভারের পায়ে ধরেছে, সাহেবের পায়ে ধরবে বলে পায়ে ধরা নিইনি। আর তাদের তাদের দুটো কর্মী এসে ওদের মালকিন পায়ে ধরতে চেয়েছিল। 60 লাখ টাকা দিলে তো 60 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তো সেই 60 লাখ টাকা দেওয়ার ক্ষমতা ছিল তো, এবং সেই 60 লাখ টাকা কে দিয়েছে, কার অ্যাকাউন্ট থেকে দিয়েছে, কিভাবে দিয়েছে, অবৈধভাবে দিয়েছে কেন? যে মমতা বলছে না ভাতা দিয়ে দেবো, ওর ভাতা ওর পেট থেকে 31 লক্ষের জন্য বের করবি। যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে ধরিয়ে নিয়ে ভাতা আদায় করবি। দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছি, আজকে গ্রুপ ডি এবং গ্রুপ সি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার করতে গেছিলেন। সাক্ষাৎকার হয়নি, বরং ওভার দ্য কল তাদের কথা হয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যে গ্রুপ সি দের 25,000 এবং গ্রুপ ডি দের 20,000 টাকা তিনি ভাতা দিয়ে দেবেন প্রত্যেক মাসে। উনি বেসিক্যালি এটা বলে ওদের বিপদ আরো বাড়ালেন। তার কারণ হচ্ছে উনি ভালো করে জানেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে কোনোভাবে পাবলিক মানি ঘুরপথে এইভাবে সে ভাতাই বলুন আর অন্য কিছুই বলুন সেইভাবে তাদের অ্যাকাউন্টে দেওয়া যায় না। আপনি যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের দিতে চান তাহলে কেন শুধুমাত্র যারা চাকরি আপনাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের ভাতা ভাতা দিতে হলে 31 লক্ষকেই ভাতা দিন। 2016 সালে যারা যারা ডিপ্রাইভ তাদের প্রত্যেকে ভাতা দিন, পাঠিয়ে দেবো নামের লিস্ট। ওরা যে বলেছিল, ওরা নিজেরাই তথ্য দিয়ে জানিয়েছিল 31 লক্ষ ছেলে মেয়ে তারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিল। তো সেই প্রত্যেককে ভাতা দেওয়া হোক। 31 লক্ষ ছেলে মেয়েকে কবে ভাতা দেবে? মমতা ব্যানার্জির বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে নাকি? না, সুপ্রিম কোর্টের এই রায়ের পর আইন মেনে কি কোনো এরকম করা কাজকর্ম যায় না, করা যায়? করা যায় না। ও বেসিক্যালি ও চোরাবালিতে ফেঁসেছে। ও ভাবছে যে হাত পা নাড়াবো, ও যত হাত পা নাড়াবে তত বেশি আরো চোরাবালিতে ফাঁসবে। এটাই চোরাবালির নিয়ম। আপনি দুর্নীতি করেছেন, ওই দুর্নীতি ঢাকার জন্য যত স্টেপ নেবেন সবগুলোই হবে দুর্নীতিপূর্ণ, এবং ও আবারও একটা দুর্নীতিপূর্ণ কাজ করার চেষ্টা করছে, এবং আবারও এই ছেলে মেয়েদের বিপদ বাড়াচ্ছে। ও নিজের বিপদ তো বাড়াচ্ছেই, তার থেকে বেশি বিপদ বাড়াচ্ছে এই ছেলে মেয়েদের। তার কারণ এটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। কিন্তু দাদা, অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তো তাহলে এই রাজ্যটাকে পুরো ভাতা দিয়েই চালাচ্ছেন। উনি চাকরিজীবীদের ভাতাজীবী বানাতে চাইছেন। এটাই তো এই রাজ্যের বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়েছে। চাকরিজীবীদের ভাতাজীবী বানিয়ে জনগণের ট্যাক্সের টাকা তাদের ভাতা হিসেবে দেবেন। এটা কখনোই কাঙ্ক্ষিত না। দাদা, অন্যদিকে গতকালের যে এই ঘটনা, চাকরি প্রার্থীরা এসে আপনাদের এই যে কেবিন তা ঘেরাও করে বলা যেতে পারে, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? দেখুন, এটা তৃণমূলই সংস্কৃতি। তৃণমূল এইভাবেই মন ভেবেছেন, এই দু চারটে গুন্ডা পাঠিয়ে, দু চারটে তৃণমূলের কর্মী পাঠিয়ে আমাদেরকে উপর চাপ সৃষ্টি করে, যাতে আমরা অনেক কিছু করে দেখলেন, আমাদের পায়ে পড়ার চেষ্টা করলেন অনেক রকম ভাবে। প্রথমে প্রলোভন, তারপর পায়ে পড়ার চেষ্টা, সবকিছুই করেছেন। দেখেছেন কোনো কিছুতেই কাজ হয়নি, তখন এটা করছেন। ওরা তো পায়েও পড়তে চেয়েছিল, তো ফলে পায়ে পড়াও নিইনি, অন্য কোনো প্রলোভনে সর্বশেষ চেষ্টা করেছে। দাদা, কালকে আমরা যেমনটা দেখেছিলাম, তারা আপনাদের ছবি দেখিয়ে বলছিলেন যে আপনারা টাকা নিয়েছেন তাদের থেকে। টাকা নিলে তো টাকা, টাকা এতদিন নিইনি, এবার বললে কিন্তু নেবো। কেউ বলছে সাত এবার লাখ আদায় কেউ করে বলছে নেবো। 27 লাখ। হ্যাঁ, 7 লাখ, 27 লাখ, 60 লাখ, এবার কে আগে ঠিক করে নিক কত লাখ টাকা, এবং তাদের দেখাতে হবে এই টাকা তাদের আছে। একদম আদায় করে নেবো সব, যে কার কত টাকা আছে এবং সেই টাকার ট্যাক্স দিয়েছে কিনা। 60 লাখ টাকা দিলে তো 60 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তো সেই 60 লাখ টাকা দেওয়ার ক্ষমতা ছিল তো, এবং সেই 60 লাখ টাকা কে দিয়েছে, কার অ্যাকাউন্ট থেকে দিয়েছে, কিভাবে দিয়েছে, অবৈধভাবে দিয়েছে কেন। অতএব সব আদায় করে নেবো কিন্তু, মাথায় থাকে যেন। দাদা, দ্বিতীয় কথা শুনুন, এইসব বলে লাভ হয় না, জনগণ জানে। শুনুন, টাকা নিয়েছে, এটা বললে আমি তো বলতে পারি যে অমুক আমার কাছে টাকা নিয়েছে। এর তো সারবত্তা থাকতে হবে। আমরা যেমন প্রমাণ করে দিয়েছি যে এখানে এসএসসি কাণ্ডে হয়েছে এবং এইভাবে মমতারা টাকা নিয়েছে। এই জন্য ইডি দেখবেন প্রেস রিলিজ করে বলছে যে এসএসসি কাণ্ডে 609 কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং টাকা একদম ফিজিক্যালি উদ্ধার হয়েছে। ফলে এই যে মিথ্যা কথা, মিথ্যা প্রপাগান্ডা তো তৈরি করতে মমতা, ওরা দেখলো যে প্রথমে প্রলোভন হলো না, পায়ে পড়া। আরে আমার ড্রাইভারের পায়ে পড়তে চেয়েছে, যে সাহেবের সাথে দেখা করে দিন, আমার ড্রাইভারের পায়ে ধরেছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, আমার ড্রাইভারের পায়ে ধরেছে। সাহেবকে আমার পায়ে পড়া নেবে না, আমার ড্রাইভারের পায়ে ধরেছে।
আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, আমার ড্রাইভারের পায়ে ধরেছে সাহেবের পায়ে ধরবে বলে, পায়ে ধরা নিইনি। আর তাদের তাদের দুটো কর্মী এসে ওদের মালকিন পায়ে ধরতে চেয়েছিল ফিরদৌস আহমেদ। কিন্তু দাদা আমরা তো দেখেছিলাম যে তারা বিচারপতির ছবি নিয়ে একাধিক কথা ওই বলছে, পা একই দিয়ে ছবি একই করেছে। একই কাজ বেসিক্যালি, যে ওই যেখান থেকে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি প্রিন্ট হয়েছে, সেই একই জায়গা থেকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির প্রিন্ট হয়েছে কিনা এটা পুলিশকে তদন্ত করতে হবে, প্রথম। দ্বিতীয়, তিরপল কোথা থেকে এসছে, কে তিরপল পাঠিয়েছে, সরকারি তিরপল কিনা, সেই তিরপল কোথা থেকে কেনা হয়েছে, কিভাবে কেনা হয়েছে, কোথা থেকে এসছে, এটা পুলিশকে তদন্ত করতে হবে। সরকারি তিরপল কিনা সেটা দেখতে হবে। কে লোক পাঠিয়েছিল, যারা কালকে এসেছিল তারাই আজকে কুণালের সাথে করেছে কিনা, এই কুণালের ভূমিকা কি, কেন 2019 সালে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেল, যারা আন্দোলন করছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পাওয়ার জন্য, যারা আন্দোলন করছিল ওএমআর শিট পাবলিকেশনের জন্য, তারা আজকে বলছে না ওএমআর শিট পাবলিশ করা যাবে না। তারা কেন আজকে বলছে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার 3 বছর পরে যে পোস্ট মমতা ব্যানার্জি অর্থের বিনিময়ে ক্রিয়েট করেছে, সেইটা তাদেরকে সেই পদে চাকরি দিতে হবে, কেন বলছে? আসলে এটাই মমতা ব্যানার্জি। দেখুন, এই যে সেতাব মামলা করেছে, এই এসএসসি যে 26,000 বাতিল হলো, সেতাবের পরের র্যাঙ্ক থাকা ব্যক্তি ইনসান, সে কিন্তু প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে। সেই প্রেস ক্লাবের সামনে আন্দোলনে সেতাবও ছিল, ইনসানও ছিল, সেখানে মমতাও গেছে, সেখানে অন্য রাজনৈতিক দলের নেতারাও গেছে, তখন তারা আন্দোলন করছিল। তারপরে টুক করে মমতা তো ধান্দাবাজ, মমতা কি দেখে, কে ওকে পয়সা দেবে। ও দেখেছে আরে সেতাব তো পয়সা দিতে পারবে না, টুক করে ইনসানটাকে সাইডে ডেকে নিয়েছে, যে তুইও পয়সা দিবি আর তুই লোক জোগাড় করে দে, পয়সা দেওয়ার লোক জোগাড় করে তাদেরও চাকরি দিবস। ইনসানকেও চাকরি দিয়েছে, লোক জোগাড় করে দিয়েছে, তাদেরকেও চাকরি দিয়েছে, মমতা পয়সা নিয়েছে ইনসানদের। যে ছেলেটা আন্দোলন করছিল তাকে কোরাপ বানালো কে? মমতা। সিমিলারলি এখানে যারা আগে বলছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাই, যারা বলছিল, যারা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস আহমেদের সাথে দেখা করে বলছিল যে স্যার এই নিয়োগে মমতারা টাকা খেয়েছে, সেই তারাই এখন বলছে যে না না মমতা যা করছে ঠিক করছে, কারণ কি মমতাকে টাকা দিয়ে দিয়েছে। এরাই চাইছিল ওএমআর শিট পাবলিশড হোক, আজকে ওরাই বলছে না ওএমআর শিট পাবলিশ হবে না, না আজকে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে না। ভ্যাকেন্সি তুমি যদি যোগ্য হও, যোগ্যতার মোতাবেক পরীক্ষায় পার্টিসিপেট করবে, সেখানে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট হবে। এই যে বলছে যে ফিরদৌসীরা বলেছিল ওরা যোগ্য, আমি বলছি ইয়েস আলবাত যোগ্য। মিনিমাম যোগ্যতা কি? একটা পরীক্ষায় বসার জন্য যে মিনিমাম যোগ্যতা, তাকে বলে যোগ্যতা, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই যে এসএসসি কতজন যোগ্য শুনবেন, এসএসসি যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা আমি বলছি না, এটা অন্য কেউ দেয়নি। এই যে 22 লক্ষ বলছেন, 22 লক্ষ না, এরা সব মিথ্যা কথা বলছে। এই দেখুন এইখানে আমি বলছি না, এটা কে দিয়েছে, সুপ্রিম কোর্টের সামনে এসএসসি যে ফাইনাল কম্পাইলেশন, বিভিন্ন কম্পাইলেশন দিয়ে ধরে মামলা হয়েছে, দেখবেন সব উকিল বাবুরা সব দেখবেন দেখে দেখে সব পড়ছিল সব ডাটাগুলো, আমরাও পড়েছি, আমিও দেখিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ সরকার পক্ষের আইনজীবী যারা ছিল সবাই দেখিয়েছেন। সেখানে জমা দেওয়া আমার তথ্য না, কার তথ্য, কোন ভলিউমে আছে, ভলিউম 5B তে কি আছে তথ্য, এই দেখুন তথ্য দেখে দিই, কতজন পার্টিসিপেট করেছিল অ্যাজ এ যোগ্য ক্যান্ডিডেট। যোগ্য মানে হচ্ছে তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার, এই দেখুন 11-12 কতজন, নাম্বার অফ ক্যান্ডিডেট পার্টিসিপেটেড কত লেখা আছে, 5 লক্ষ। অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 কত লেখা আছে, 7 লক্ষ। গ্রুপ সি কত লেখা আছে, 7,91,706। আর গ্রুপ ডি 11,30,009 জন। অ্যাড করুন, 31 লক্ষের বেশি ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই যোগ্য। যোগ্য মানে 31 লক্ষ লোক চাকরি পাবে না, চাকরি পাবে কারা, স্বচ্ছতার সঙ্গে এই 31 লক্ষের মধ্যে 25,735 জন। এই 31 লক্ষ যদি আন্দোলন করে,
আমি তো বলছি 31 লক্ষের আন্দোলন করা উচিত এবং তারা করতে আসবে। আর একটু বাড়তি দিচ্ছি, দেখছি কত দূর যেতে পারে। তারপরে সেই 31 লক্ষকে ডাকবো, যারা যোগ্য, প্রত্যেকেই যোগ্য। ওই যে মমতা বলছে না ভাতা দিয়ে দেবো, ওর ভাতা ওর পেট থেকে 31 লক্ষের জন্য বের করবো। যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে ধরিয়ে নিয়ে ভাতা আদায় করবো। তুই ভাতা দিবি 10,000 ওই তুই যাদের কাছে টাকা নিছিস তাদেরকে। হ্যাঁ, ওই 31 লক্ষের প্রত্যেকের ভাতা আদায় করবো। তুই যদি একজনকেও দিস, প্রত্যেকের জন্য ভাতা আদায় করবো। এই 31 লক্ষ ছেলে মেয়ে প্রত্যেককে ভাতা লাগবে, প্রত্যেকে যোগ্য। ভাতার ওকে ওর ও একজনকে দিলে 31 লক্ষের জন্য ভাতা আদায় করবো। আর যতক্ষণ না দেবে, যেখানে বসিয়ে দেওয়ার সেখানে বসিয়ে দেবো, প্রত্যেকে যোগ্য। এই ছেলে মেয়ে প্রত্যেকে যোগ্য, একজনকে ইয়ে করা যাবে না, প্রত্যেককে টাকা দিতে হবে। 9-10-এ 5 লক্ষ ছেলে মেয়েকে প্রত্যেককে টাকা দিতে হবে। 11-12-এ 7 লক্ষ, প্রত্যেককে টাকা দিতে হবে। গ্রুপ সিতে 7,91,706 জন, প্রত্যেককে টাকা দিতে হবে। আর গ্রুপ ডিতে 11,30,009 জন, প্রত্যেককে মাসে মাসে 50,000 টাকা লাগবে। তুমি কি দেবে? যতক্ষণ না দেবে ততক্ষণ উঠবে না। রাজনীতি শিখাচ্ছ? হ্যাঁ, তুই প্রশাসন শিখাচ্ছ? এই প্রত্যেকে যোগ্য। পরীক্ষায় যারা পার্টিসিপেট করে তারা প্রত্যেকে যোগ্য হয়, তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে বলে। তার মানে এই নয় প্রত্যেকে চাকরি পাবে। যোগ্যতা আছে, প্রত্যেকেই যোগ্য, সেই জন্য পরীক্ষায় পার্টিসিপেট করেছে। যোগ্যতা আছে মানে সে চাকরি পাবে না। চাকরি পাবে কে? এই যোগ্যদের মধ্যে। সেই জন্যই তো নিয়োগ প্রক্রিয়া হয়। এই উদ্গান্ডুদের এই মিনিমাম জ্ঞানটুকু নেই আর প্রশাসন চালায়। যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি 31 লক্ষের মধ্যে পাবে কতজন? 26,000 জন ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির লোক। তার বাইরে কেউ পেতে পারে না। আর যদি দিতে হয় তাহলে 31 লক্ষকে দিতে হবে। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। তুমি যদি একজনকে টাকা দাও ভাতা, এই 31 লক্ষের প্রত্যেকের ভাতা আদায় করে ছাড়ো। যতক্ষণ না দেবে মুখে হাত ভরবো, পেট থেকে বের করে দেবো। ও ছাড়বো নাকি? ওই 31 লক্ষের ভাতা আদায় করবো। ও মুখ থেকে যখন বের করেছে ওই মুখ দিয়ে বের করবো।